সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে ঢাকা জেলার সাভার অঞ্চলে। দেখতে অনেকটা মুরগির মতো হলেও আকারে বেশ বড় টার্কি। একজন পর্যটক তুরস্ক থেকে ইউরোপে এ পাখি নিয়ে আসেন বলে এর নামকরণ হয় টার্কি। ইউরোপ ও আমেরিকাতে ব্যাপকভাবে সমাদৃত টার্কি কিন্তু বর্তমানে বাংলাদেশেও বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। বাণিজ্যিকভাবে টার্কি উৎপাদনের বিভিন্ন দিক আপনাদের কাছে তুলে ধরতে দীপ্ত কৃষি বহর আজ হাজির হয়েছে সাভারের বিরুলিয়ার টার্কি ইন্ডাস্ট্রি বাংলাদেশে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষিতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তন্নি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ডিম সংগ্রহ করছিলেন? ভাইয়া, আমি তন্নি, এসেছি দীপ্ত কৃষি থেকে। আপনাদের খামারটা আজকে ঘুরে দেখব, যদি আপনাদের সময় হয়। জি জি অবশ্যই। আপনাদের খামারটা কিন্তু খুব সুন্দর, বেশ পরিপাটি। জি, শুরুর দিকের গল্পটা শুনবো, কিভাবে শুরু করলেন, কতগুলো টার্কি নিয়ে শুরু করলেন, যদি একটু বলতেন। জি অবশ্যই। আসলে দেখা যাচ্ছে টার্কিটা আমরা যখন আরও 1.5 বছর আগে আমরা রিসার্চ করি, এগ্রোতে আমাদের অনেক একটা ইচ্ছা ছিল, এগ্রোতে অনেক কিছু করব। তখন নতুন একটি পাখির সাথে আমরা পরিচিত হই অনলাইনের মাধ্যমে। দেন আমরা এটার উপর রিসার্চ করি। রিসার্চ করার পরে দেখা যায় যে আমরা অনেক জায়গায় সার্ভে করতে গিয়েছি। বাংলাদেশের মোটামুটি সব জায়গায় আমরা ঘুরেছিলাম এটা করার আগে। তো আমরা কোনো জায়গায় একটা আদর্শ একটি ফার্ম আমরা পাইনি, ওরকম সুন্দর একটি ফার্ম পাইনি যে গোছানো একটি ফার্ম। তো আমরা ফ্রেন্ডরা মিলে চিন্তা করি যে যদি আমরা একসাথে একটি সুন্দর একটি ফার্ম করতে পারি। তো শুরুর দিকে আমরা অলমোস্ট 300 বার্ড নিয়ে শুরু করেছিলাম, জি, যেগুলো আমরা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করেছিলাম। এখানে কোন প্রজাতির টার্কি আছে? এগুলো আমেরিকান ব্রিডের। এখানে যেগুলো আছে আমাদের এখন প্যারেন্ট স্টক, এগুলো আমেরিকান ব্রিডের এবং ইউরোপিয়ান ব্রিডের। লাস্ট আমরা কিছু ডিম নিয়ে এসে ওগুলো বড় করেছি, ওগুলো প্যারেন্ট স্টকে নিয়ে আসতেছি। ওগুলো আমরা এখানে নিয়ে আসবো, আর 1 মাস পরে ওগুলো এখানে নিয়ে আসবো। ভাইয়া, আপনার কাছে তো শুরুর গল্পটা শুনলাম, এবার আপনার সঙ্গে একটু কথা বলি। এখানে যে টার্কিগুলো আছে এদের বয়স কত? এগুলোর বয়স হবে 7 মাস থেকে 7.5 মাসের মতন হয়েছে। এটা কি প্যারেন্ট স্টক? এটা আমাদের প্যারেন্ট স্টক। প্যারেন্ট স্টকের তো বিশেষ যত্ন দিতে হয়, তো আপনারা সেই যত্ন কিভাবে নিচ্ছেন? আমরা প্যারেন্ট স্টকগুলোকে খোপ সিস্টেম করে দিয়েছি। আর আমরা যেহেতু নতুন প্যারেন্টসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে সবচেয়ে ভালো হয় যদি 2:1 করে রাখা যায়, তাহলে প্যারেন্টসগুলো আপনার সুস্থ থাকে এবং সবল থাকে। এবং এমন করতে হবে যাতে 2 সপ্তাহ পর পর মোরগগুলোকে চেঞ্জ করে দেওয়া অথবা মুরগিগুলোকে চেঞ্জ করে দেওয়া। 2:1 যে রেশিওটা, এখানে মেল আর ফিমেলের রেশিওটা যদি একটু বুঝিয়ে বলতেন। 2টা ফিমেল আর একটা হলো মেল, এবং এই ক্ষেত্রে ডিমের ফার্টিলিটি অনেক ভালো আসে। ভাইয়া, আমরা এখানে যে খোপগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা খোপের কি কোনো নির্দিষ্ট মাপ আছে? জি। আচ্ছা, যদি একটু বলতেন। একটা প্যারেন্টস স্টকে একটা টার্কির জন্য 3 থেকে 4 স্কোয়ার ফিট করে জায়গা রাখতে হবে, যেন প্যারেন্টসটা সহজ, আর টার্কি একটু বড় হয় সাইজে। সো ওই হিসাব করে আপনাকে একটা প্যারেন্টস স্টকে, মানে একটা প্যারেন্টসের জন্য আপনাকে অ্যাটলিস্ট 3 থেকে 4 স্কোয়ার ফিট করে জায়গা রাখতে হবে, যাতে ও চলাফেরা করতে পারে এবং ওর বেড়ে ওঠা যাতে পরিপূর্ণ হয়। ভাইয়া, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে, বিশেষ করে টার্কির প্যারেন্ট স্টক সম্পর্কে। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা দেখতে পাচ্ছি যে ভাই আপনার হাতে ডিম রয়েছে। তো আর এই প্যারেন্ট স্টক থেকে টার্কির কত বয়স হলে ডিম পাড়া শুরু করে? আমরা নর্মালি যেটা বলি 6.5 থেকে 7 মাসের মধ্যেই একটি টার্কি অ্যাডাল্ট ডিম পাড়া শুরু করে। তার এগুলো আমাদের নিউ অ্যাডাল্ট টার্কির ডিমই।
আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজ আছে কিন্তু এখানে। ডিমগুলোর সাইজ এক এক রকম কেন? হ্যাঁ, একটা ছোট এগুলো একটা আমার বড়। নিউ অ্যাডাল্ট যেহেতু, যেগুলো আমাদের এগুলো প্রোডাকশনে নিজস্ব ব্রুডিং করা বাচ্চা, তো এগুলো দেখেন এই 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 ডিমটা থেকে কিন্তু বাচ্চা আসবে না, এটা ফার্টিলিটি হবে না। এটা যেহেতু নিউ অ্যাডাল্ট আমার, সেক্ষেত্রে এই ডিমটা আসবে না। যেমন এই ডিমগুলো, এক একটা ডিম আপনার 60 থেকে 70 গ্রামের মধ্যে থাকলে সেই ডিমটা থেকে আমরা বাচ্চা পাবো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি একদম মানে একদম পরিপূর্ণ সাইজের একটা ডিম পেতে গেলে সেই টার্কিগুলোর বয়স কত হয়? এগুলো আপনার 7 মাস থেকে এভারেজ আপনার মোটামুটি সবগুলো ডিম ঠিক হয়ে যায়, 7 মাস প্লাস থেকে। একটা টার্কি কি প্রতিদিন ডিম পারে? 32 ঘন্টা পর পর ডিম পারে একটা টার্কি। আচ্ছা, খুব ভালো কথা। জি, ভাই আমরা আপনাদের খামারটা ঘুরে দেখতে চাই, যদি একটু সাহায্য করতেন। অবশ্যই অবশ্যই, চলেন। চলুন ঘুরে দেখে জি। আসি। এখানে মোটামুটি অনেকগুলো বাচ্চা আছে, এগুলো আমাদের সব নিজস্ব হ্যাচারিতে ডিম থেকে প্রোডাকশন করে যে বাচ্চাগুলো আমরা বড় করেছি। এখানে আমরা ব্রুডিং সিস্টেম করেছি। এখন এগুলোর বয়স 1 মান্থ প্লাস, অলমোস্ট 1.5 মাস। তো এখন এগুলোর ব্রুডিং দিনের বেলা প্রয়োজন হয় না, রাতের বেলা যদি হালকা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, ভোর রাতের দিকে, এখন কিন্তু ওয়েদার র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, তো এই জিনিসটা দেখা যায় আমাদের রাতে যদি একটু ঠান্ডাটা বেশি পড়ে তখন আমরা এটা চেঞ্জ করতেছি। আপনি চলে আসেন, আমি দেখাচ্ছি আপনাকে। এখানে যে বাচ্চাগুলো আছে এগুলো কোন প্রজাতির? এগুলো আমাদের আমেরিকান ব্রিড, এগুলো আমাদের প্যারেন্টস থেকে নিজস্ব উৎপাদিত বাচ্চা। আচ্ছা, এগুলো আমরা 0 ডে থেকে ব্রুডিং করে একটি আইডিয়াল টেম্পারেচার আছে সেটা মেনটেন করে, ওই ব্রুডারের মাধ্যমে মেনটেন করে তারপর আমরা এগুলোকে বড় করেছি। তো মাশাআল্লাহ এগুলো সবগুলো অনেক সুস্থ আছে এবং চঞ্চল আছে, বাচ্চাগুলো দেখতেছেন বাহ, বেশ চঞ্চলতা। প্রাণবন্ত। হ্যাঁ, অনেক প্রাণবন্ত। মোটামুটি খুব ভাইয়া ভালো। আমরা এবার টার্কির খাবার প্রসঙ্গে আসি। জি, খাবার প্রশংসা যদি আপনি বলতে যাই, বাচ্চাদের ক্ষেত্রে যে খাবারটা আমরা ব্যবহার করি আপনি এটা কি দেখতে পাচ্ছেন, স্টার্টার? এটা স্টার্টার, রাইট। আচ্ছা। এটা হচ্ছে আমাদের লেয়ার স্টার্টার। আমরা যেহেতু আমরা এগুলো প্রোডাকশনের জন্য করছি, আমরা যদি এটা ফ্যাটেনিং করতাম, মোটাজাতকরণ করতাম, সেক্ষেত্রে আমরা ব্রয়লার খাবারটা দিতাম। বাট আমরা এটাকে যেহেতু লেয়ার একটা ডিম পাড়ানোর জন্য উপযোগী করছি, আমরা এখান থেকে প্রোডাকশন আশা করি, সেক্ষেত্রে আমরা এই লেয়ার স্টার্টারটা আমরা ইউজ করি। যদি আপনি প্রোডাকশনের জন্য না করে যদি আপনি এটা বিক্রি করে দিবেন, সেক্ষেত্রে মাংসের জন্য গ্রোথটা যদি বেশি দরকার। রাইট রাইট, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ব্রয়লার ফিডটা যেটা আছে, ব্রয়লার ফিডের সাথে এক্সট্রা যে প্রোটিনটা প্রয়োজন হয় বা আরও যেগুলো প্রোটিন বা নিউট্রিশন যেগুলো দরকার, ওগুলো আমরা এক্সট্রা এড করে রেসিপির মাধ্যমে খাবারটা তৈরি করে খাওয়াই। সেক্ষেত্রে দেখা যায় ফ্যাটেনিংটা অনেক ইজিলি করা যায়। আমরা জানি টার্কির খামারে এই খাবারগুলোর পাশাপাশি কিন্তু ঘাস, কচুরিপানা এগুলোও ব্যবহার করা হয়, তো আপনারাও কি করছেন? জি, আমরাও টার্কিকে আমরা সবুজ ঘাস সবজি শাকসবজি অনেক দিয়ে থাকি, যেটা হচ্ছে এটা এজের উপর ডিপেন্ড করে যে আমরা কোন মাস থেকে এই গ্রিন ফিডটা আমরা শুরু করব। তো টার্কি ক্ষেত্রে নর্মালি দেখা যায় যেটা হচ্ছে আমরা 1.5 মাস বা 2 মাসের থেকে আমরা এই গ্রিন ফিডটা দেওয়া স্টার্ট করি। বাট উইন্টারের ক্ষেত্রে, শীতের ক্ষেত্রে আমরা যতটুকু কম পারি একটু কম ইউজ করি, কেননা শাকসবজির মধ্যে একটু ঠান্ডার প্রবণতাটা থাকে। আপনি বললেন শীতকালে আপনারা শাকসবজিটা একটু কম দেওয়ার চেষ্টা করছেন, কেননা ঠান্ডা লেগে যাচ্ছে। জি। তো এই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে কি ধরনের অসুখ বিসুখ বেশি হচ্ছে? মেনলি আমাদের যেই প্রবলেমটা আমরা ফেস করি, আপনি যে দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন যে দেখা যাচ্ছে কিছু ঘুমাচ্ছে, আর কিছু বাচ্চা আছে দেখা যাচ্ছে যে কিছু বাচ্চা কম খাচ্ছে, ওর খাদ্যনালীতে হাত দিলে আমি দেখতে পারবো যে খাচ্ছে না। আচ্ছা, তো দেখা যায় যে এরকম কিছু বার্ড থাকে যেগুলো হচ্ছে আমরা দেখলে বুঝতে পারি যেটা খাচ্ছে না বা একটু দুর্বল। তো এই বাচ্চাগুলোর ক্ষেত্রে আমরা কি করি, আলাদাভাবে একটু টেক কেয়ার করি, যেটা হচ্ছে আলাদাভাবে আমরা একটু ধরে ধরে হ্যান্ড ফিডিং করতেছি। ইভেন ও যদি কোনো মেডিসিনের দরকার হয়, আমাদের ভেটেরিনারি ডক্টর আছে, উনি আমাদের এখানে উইকলি একটা ভিজিটে চলে আসে, তো ওনার সাথে আমরা সবসময় কানেক্টেড থাকি। ঠান্ডা লেগে যাওয়ার আগে আপনারা কি কোনো ভ্যাকসিনেশন করেন কিনা, যে যেন ঠান্ডাটা না লাগে বা অন্য কোনো সমস্যা না হয়? জি, অবশ্যই। আমরা দেখা যায় আমাদের যেহেতু বাংলাদেশে আসলে পোলট্রি শিল্পটা অনেক দিন ধরে আছে, তো সেই শিল্পের সাথে যেহেতু আমাদের টার্কিটা সংযোজন হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পোলট্রির অনেকগুলো ভ্যাকসিনেশন আছে। সো টার্কির ক্ষেত্রেও আমাদের সেই ভ্যাকসিনেশনগুলো মেনটেন করেই চলতে হচ্ছে। তাহলে পোলট্রির ক্ষেত্রে যে ভ্যাকসিনগুলো ব্যবহার করা হয়, আপনারা টার্কির ক্ষেত্রে সেই ভ্যাকসিনগুলোই ব্যবহার করছেন? জি, আমরা টার্কির জন্য সেই ভ্যাকসিনগুলো ব্যবহার করছি, বাট পোলট্রি যে ম্যাস আকারে যে ভ্যাকসিনগুলো ইউজ করতে হয়, অনেক বেশি ভ্যাকসিন ইউজ করতে হয়, সেক্ষেত্রে টার্কির ক্ষেত্রে অত ভ্যাকসিন ইউজ করতে হয় না, কিছুটা কম হাতে গোনা লাগছে। কয়েকটা আছে যেগুলো আমরা ইউজ করে থাকি। আচ্ছা ভাইয়া, আমরা প্যারেন্ট স্টক দেখলাম, এই বাচ্চাগুলো দেখলাম, দুটোই কিন্তু আমেরিকান ব্রিডের। জি আপনি যতদূর বলেছেন আপনাদের কাছে ইউরোপিয়ান ব্রিডও আছে। জি, আমরা তো- ব্রিডটা নিয়ে আসতে সক্ষম হয়েছি। খুবই ভালো কথা, চলুন আমরা ইউরোপিয়ান ব্রিডগুলো জি, ঘুরে দেখি। অবশ্যই, চলুন। চলুন। জি।
ঘাস দেওয়ার কথা বলছিলেন। জি তো সেই ঘাসগুলো কি আপনারা নিজেরাই চাষ করছেন না বাইরে থেকে কিনে নিয়ে আসছেন? জি আমরা নিজেরাই চাষ করছি। আমরা আপনি হয়তো জেনে থাকবেন যেটা হাইড্রোপনিক, যেটা আমরা ট্রের মাধ্যমে আমরা ঘাসটা উৎপাদন করি। তো আমাদের এখানে হাইড্রোপনিক সেন্টার আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ট্রের মধ্যেই 9 দিনের মধ্যে আমরা ঘাসটা উৎপাদন করছি গমের মাধ্যমে এবং ভুট্টার মাধ্যমে। আচ্ছা। এছাড়াও আমাদের এখানে পাশেই জমি নেওয়া আছে, ওখানে আমরা কলমি শাকটা উৎপাদন করি। এইভাবে আমরা এগুলার ঘাসের যে বা গ্রিন যে ফিডের চাহিদা সেটা মেটাচ্ছি। তো খাবার হিসেবে গ্রিন সবুজ ঘাসের ক্ষেত্রে হাইড্রোপনিক ঘাস এবং কলমি শাক দিচ্ছেন, কচুরিপানা দিচ্ছেন না? কচুরিপানা আসলে যার যেখানে অ্যাভেলেবেল থাকে ওইভাবে অনেকে দেয়, বাট আমরা এখানে কচুরিপানা না ইউজ করে হাইড্রোপনিকটা, সেক্ষেত্রে দেখা যায় হাইড্রোপনিক 3টা জিনিসই খেতে পারে ওরা, যে উপরে ঘাসটা হচ্ছে সেটা এবং মূলটাও খেতে পাচ্ছে এবং যে গমের বীজটা সেটাও, হ্যাঁ, এবং প্রোটিনের পার্সেন্টেজটা অনেক বেশি ফিল আপ হচ্ছে। তা হাইড্রোপনিকটা এটার জন্য একটা আইডিয়াল একটি ফিড হিসাবে আমরা ধরতে পারি। হ্যাঁ, এগুলোই কি আমাদের সেই কাঙ্ক্ষিত ইউরোপীয় ব্রিড? জি, এটা আমরা আনতে সক্ষম হয়েছি মাশাআল্লাহ। এটা আমাদের ইউরোপিয়ান ব্রিড। খুব সুন্দর লাগছে কিন্তু। জি, হোয়াইট হল্যান্ড আর নরফোল্ক ব্রঞ্জের যে ব্রিডটা সেটা খুবই ভালো লাগছে। জি জি, আমাদেরও আসলে এগুলো দেখে আমরা অনেক মুগ্ধ হই এবং এইটার ভালো লাগার অনুপ্রেরণাটা এদের যখন ছেড়ে দিই আমরা, ওদের যখন উড়াউড়ি, সেটা দেখে আমাদের অনেক ভালো লাগে। আসলে অনুপ্রাণিত হওয়ার মতোই। জি। কি খাবার দিলেন? জি, আমাদের এটা হাইড্রোপনিক যেটা আমি কথা বলেছিলাম, এটাই সেই হাইড্রোপনিক। জি, হাইড্রোপনিকটা এটা গম থেকে আমরা উৎপাদন করতে পেরেছি। এটার বয়স এখন 8 দিন। 8 দিনের দিনই আমরা দিয়ে দিচ্ছি। যে পরিমাণ উপার্জন হচ্ছে আপনার এই টার্কির খামার থেকে, আপনি তো বাণিজ্যিক ভিত্তিতে করছেন। জি। আপনার যেমন বিনিয়োগ ছিল সেখান থেকে আপনি কি সন্তোষজনক উপার্জন পাচ্ছেন? আপনার মনে হচ্ছে আপনি যেরকম বিনিয়োগ করেছেন, যেমন পরিশ্রম করছেন, সেভাবে সেরকম কি সাড়া পাচ্ছেন? জি, মাশাআল্লাহ বেশ সাড়া পাচ্ছি আমরা। প্রতি মাসে 80,000 90,000 টাকা এরকম ভাবে ইনকাম করছি। নিঃসন্দেহে খুবই প্রশংসনীয়। জি, মাশাআল্লাহ। আমরা আবার পাখিতে ফিরে আসি। জি। আমরা আগে দেখলাম আমেরিকান যে ব্রিড আছে সেই পাখিগুলোর বৈশিষ্ট্য দেখলাম, এগুলো তো ইউরোপীয়। জি। তো এই পাখিগুলোর বৈশিষ্ট্য কি রকম? এগুলো কি আমেরিকার যে টার্কিগুলো আছে সেরকমই না একটু অন্যরকম? না, এগুলো একটু অন্যরকম বলতে এগুলোর গ্রোথটা অনেক ভালো হয়। তো এগুলো আমরা মিটের জন্য যখন করব ইনশাআল্লাহ, তখন এগুলো বাচ্চা থেকে আমরা 4 মাসের মধ্যে 7 থেকে 8 কেজি পর্যন্ত আমরা করে ফেলতে পারবো এগুলোকে। তো মাশাআল্লাহ এগুলো এবং এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেশি থাকে। হ্যাঁ, এগুলো রোগগুলো অনেক কম হয়। এদের রোগ বালাই হলে আপনারা কিভাবে চিকিৎসাটা দেন? আপনাদের নিজস্ব কোনো ব্যবস্থা আছে কি? জি, আমাদের নিজস্ব যেই প্রাইমারি যেই ব্যবস্থাটা, সেটা আমরা যখন বুঝতে পারি যখন এটা এই পাখিটা যখন খাবার দাবারটা কম খায়, খাদ্যটা কম খাচ্ছে বা পানি খাচ্ছে না, তখন দ্রুত আমরা মেডিকেল সেন্টারে এটা সরিয়ে ফেলি। আপনাদের নিজস্ব মেডিকেল সেন্টার আছে? ওটা আলাদা করে মেডিকেল সেন্টার। এটা মোস্ট ইম্পর্টেন্ট যে আপনার একটি ফার্মের একটি মেডিকেল সেন্টার অবশ্যই একটা জরুরি। আমরা আজকে দেখলাম আপনাদের এই টার্কি খামারটি সত্যি খুবই সুন্দর একটি খামার। তো এই খামারটি নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? যেহেতু আপনারা দেখতে পেয়েছেন, আমরা ফ্রেন্ডরা মিলে অল্প কোনো ইনভেস্টমেন্ট নিয়ে আসিনি, মোটামুটি একটু বড় করে করেছি আমাদের সাধ্য অনুযায়ী এবং একটি গোছানো একটি ফার্ম করতে আমরা সক্ষম হয়েছি। তো মাশাআল্লাহ আমাদের এটা নিয়ে অনেক দূরে যাওয়ার ইচ্ছা আছে। যে টার্কি ইন্ডাস্ট্রি আমাদের নামকরণটা, এই নামকরণটার পেছনে হচ্ছে আমাদের যে এটি আমরা যেন এটাকে বিশাল একটি ইন্ডাস্ট্রিতে রূপদান দিতে পারি, সেটা আমাদের লক্ষ্য। তো আশা করছি আমরা এটা নিয়ে অনেক দূর যাব এবং এটা অনেক দিন আমাদের বাংলাদেশে থাকবে, আর অনেক বড় একটি ইন্ডাস্ট্রি রূপে আমাদের আমরা পাবো এটা টার্কিটা। আমরাও ঠিক সেরকমই আশা করছি। সত্যি খুব ভালো লাগলো আপনাদের এই সুপরিকল্পিত সুন্দর পরিপাটি খামারটি দেখে। আশা করছি আপনাদের খামার ভবিষ্যতে আরও বড় হবে। আপনারা যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যে প্রত্যাশা নিয়ে আপনাদের যাত্রা শুরু হয়েছিল, ইনশাআল্লাহ সেখানে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আমাদের জন্য অবশ্যই। জি অবশ্যই, আপনারা ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ আপু। দর্শক, এই পর্যায়ে দেখবেন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। হিলিতে চালের দাম কমেছে কেজিতে সর্বোচ্চ 2.5 টাকা। ফেব্রুয়ারি মাসে নীলগিরিতে চা উৎপাদন 6% কমেছে। 24 এপ্রিল থেকে চায়ের নতুন নিলাম বর্ষ শুরু। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একদিকে ভারতের বাজারে চালের তুলনামূলক কম দাম, অন্যদিকে দেশের বাজারে চাহিদা ও বেচাকেনায় মন্দাভাব। এ দুয়ের জেরে হিলিতে আমদানি করা চালের দাম কমতে শুরু করেছে। 2 সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কমেছে কেজিতে সর্বোচ্চ 2.5 টাকা।
হিলি স্থলবন্দরে চালের আড়তগুলো বর্তমানে পাইকারি পর্যায়ে ট্রাকসেল ভারত থেকে আমদানি করা প্রতি কেজি স্বর্ণা জাতের চাল মানভেদে সর্বোচ্চ ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। 2 সপ্তাহ আগেও এ চাল বিক্রি হয়েছিল কেজি প্রতি ৩৭ টাকায়। সেই হিসাবে 2 সপ্তাহের ব্যবধানে ভারত থেকে আমদানি করা এসব চালের দাম কেজিতে কমেছে সর্বোচ্চ 2.5 টাকা। এদিকে আমদানি করা রত্না জাতের চাল বিক্রি হয় কেজি প্রতি ৩৮ টাকায়। 2 সপ্তাহ আগেও এ চাল বিক্রি হয়েছিল কেজি প্রতি 40 টাকায়। সেই হিসাবে 2 সপ্তাহের ব্যবধানে ভারত থেকে আমদানি করা এসব চালের দাম কেজিতে 2 টাকা কমেছে। অন্যদিকে পাইকারির তুলনায় খুচরা বাজারে কেজিতে সর্বোচ্চ 1.5 টাকা বেশিতে এসব চাল বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দর কার্যালয়ের তথ্য থেকে জানা যায়, চলতি বছরের 1 থেকে 25 মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 1024টি ট্রাকে মোট 33,721 টন চাল আমদানি হয়েছে। গত ফেব্রুয়ারিতে এ স্থলবন্দর দিয়ে 1578টি ট্রাকে 57,796 টন চাল আমদানি হয়েছিল। জানুয়ারিতে খাদ্যপণ্যটির মোট আমদানির পরিমাণ ছিল 75,253 টন। ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের পাহাড়ি জেলা নীলগিরি চা উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত। দক্ষিণ ভারতের জেলাগুলোর মধ্যে এখানেই সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে নীলগিরিতে পানীয় পণ্যটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় 6% বেশি কমেছে। টি বোর্ড অব ইন্ডিয়ার টিবিআই এক বিবৃতির তথ্য অনুযায়ী 2018 সালের ফেব্রুয়ারিতে নীলগিরির বাগানগুলোয় সব মিলে 7,70,000 কেজি চা উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 6.10% কম। 2017 সালের ফেব্রুয়ারিতে স্থানীয় বাগানগুলোয় মোট 8,20,000 কেজি চা উৎপাদন হয়েছিল। সেই হিসাবে 1 বছরের ব্যবধানে নীলগিরিতে চা উৎপাদন কমেছে 50,000 কেজি। বিগত 5 বছরের ফেব্রুয়ারি মাসে নীলগিরিতে গড়ে 8,70,000 কেজি চা উৎপাদন হয়েছে বলে জানিয়েছে টিবিআই। সেই হিসাবে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় বাগানগুলোয় পণ্যটির উৎপাদন বিগত 5 বছরের তুলনায় গড়ে 11.49% কমেছে। চলতি বছরের 13 মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মৌসুমের সর্বশেষ আন্তর্জাতিক চা নিলাম। মাস না ঘুরতেই পরবর্তী নিলাম বর্ষের সূচি প্রকাশ করেছে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। 24 এপ্রিল পরবর্তী নিলাম বর্ষের কার্যক্রম শুরু হবে। এবার মোট 45টি নিলাম অনুষ্ঠিত হবে। টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টিটিএবি ও চা বোর্ডের দেয়া তথ্য থেকে জানা যায়, 2019 সালের 12 মার্চের মধ্যে পরবর্তী বর্ষের 45টি আন্তর্জাতিক নিলামের যাবতীয় প্রক্রিয়া শেষ করা হবে। প্রতি সপ্তাহের মঙ্গলবার চট্টগ্রামে এসব নিলাম অনুষ্ঠিত হবে। আগামী 1 মে অনুষ্ঠেয় দ্বিতীয় নিলামটি আগের দিন 30 এপ্রিল অনুষ্ঠিত হবে। মূলত মে দিবসের ছুটির কারণে এই নিলাম একদিন এগিয়ে আনা হয়েছে। একই কারণে 25 ডিসেম্বর বড়দিন থাকায় অনুষ্ঠেয় 34তম নিলাম পরদিন 26 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিগত নিলাম বর্ষে চায়ের সরবরাহ তুলনামূলক কম ছিল, এ কারণে 45টির বদলে 44টি নিলাম অনুষ্ঠিত হয়েছে। তবে এবার আগের মতোই 45টি নিলাম আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এবারের নিলামগুলোয় পর্যাপ্ত পরিমাণে চা সরবরাহ হবে বলে আশা খাত সংশ্লিষ্টদের। আমাদের দেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে চা অন্যতম। দেশে চার উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মান উন্নয়ন সম্ভব হলে চা রপ্তানি আরও বেগবান হবে আর দেশ আয় করবে আরও বেশি বৈদেশিক মুদ্রা। এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 5 জন তরুণ উদ্যোক্তার ছোট্ট একটি স্বপ্ন, 1.5 বছরে একটি সফল টার্কি খামার। প্রিয় দর্শক, আপনিও কিন্তু পা বাড়াতে পারেন সফলতার পথে, হতে পারেন একজন সফল টার্কি খামারি। সেই শুভকামনায় শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো সফল খামারিকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন দীপ্তর সঙ্গে।